আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ৪৫। লেখিকা সাদিয়া। গল্পের শুরুতে সবাইকে জানাই আমাদের চ্যানেলটা সম্পূর্ণ নতুন। যারা আমাদের গল্পগুলো শুনছেন তারা অবশ্যই আমাদের গল্পটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ। ইহামের কথা শুনে মায়েরা লজ্জায় আচমকা বিষুম খেয়ে বসে। শরীর গোলাচ্ছে দেখে আর থাকতে না পেরে এক প্রকার দৌড়ে গেল ওয়াশরুমে। হঠাৎই গড়গড় করে বমি করে দিল মেয়েটা। সবে মাত্র ২-৩ চামচ জাউ ভাত খেয়েছিল, তাই উগলে দিয়েছে। আকস্মিক এই অপ্রত্যাশিত ঘটনায় হকচকিয়ে যায় ইহাম। হাতের প্লেটটা ছুঁড়ে দৌড়ে চলে যায় মেয়েটার কাছে। আলতো করে ২ বাহু চেপে ধরে। চিন্তায় মাথা দপদপ করছে তার। সে তো নিহাত মজার ছলে বলেছিল কথাটা, কিন্তু মেয়েটার শরীর তো সত্যি খারাপ। সে তো নিজ দায়িত্বে পিল দিয়েছিল মেয়েটাকে। তবে কি মায়েরা খায়নি তা? ভয়ে কলিজাটা তার খুবলে ধরেছে। এই বয়সে মায়েরার বাচ্চা নেওয়ার বিষয়টা কিছুতেই মানতে পারবে না সে। নিতেও দিবে না। এসব বিষয়ে কোনো রিস্ক নিবে না সে। নিহাত বেয়াদব মেয়েটা তার সামনে থাকলে নিজেকে ঠিক রাখতে পারে না, সামলে রাখতে পারে না। তাই ইন্টিমেটের বিষয়টা নিয়েও এত ভেবেছিল। তাই বলে এই বয়সে বাচ্চা? নেভার। মায়েরা পিঠে আলতো হাত বুলিয়ে দিয়ে নরম সুরে জিজ্ঞেস করে, শরীর কি বেশি খারাপ লাগছে? জবাব দিতে পারে না মেয়েটা। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। হাত পায়ের জোড়ায় জোড়ায় ছেড়ে দিচ্ছে। কোনো রকম ইশারা দিয়ে বোঝালো পানি। ইহাম তৎক্ষণাৎ এক গ্লাস পানি এনে দিতেই মেয়েটা আগে কুলকুচি করে মুখে পানির ঝাপটা দিয়ে ওয়াশরুমে পরিষ্কার হতে ভিতরে যেতে চাইলে ইহাম জিজ্ঞেস করে, কি করবে? ক্লিন হবে? মাথাটা নাড়ায় মায়েরা। ক্ষীণ দুর্বল স্বরে জবাব দেয়, এটা পরিষ্কার করে দেই। তখনই ইহাম চোখ গরম করে ভারী গলায় জানায়, নো নিড। ইহাম মায়েরাকে ধরে বেডে বসিয়ে দেয়। নিজেই গিয়ে ওয়াশরুম ক্লিন করে আবার ফিরে আসে। মেয়েটা ঘামছে। ইহাম হাঁটু ভাঁজ করে ফ্লোর ছুঁয়ে বসে। ফ্লোরের উপর থাকা মায়েরার হাত দুটি মুঠোয় নিয়ে শুধায়, ডক্টর ডাকবো? বেশি খারাপ লাগছে? মায়েরা মাথায় না জানায়। একটু সময় নিয়ে ইহাম আবার জানতে চায়, আচ্ছা বলো তো মায়েরা, তোমায় যে পিল দিয়েছিলাম আমি, সেটা কি মিস করেছো? মায়েরা একটু ভাবুক হয়। ও সব পিল টিল খেলেই তো তার বমি আসে, শরীর খারাপ করে। হিমেল ভাইয়ের গায়ে হলুদের আগের দিন রাতে ইহামের সাথে একসাথে থাকার পর পিল খেয়েছিল কিনা মনে করতে পারছে না। তার মধ্যে মাথাও ব্যথা করছে। ইহামের প্রশ্নাত্মক মুখের দিকে মেয়েটা করুণভাবে তাকিয়ে থাকে কেবল। মেয়েটার নির্লিপ্ত ভাব অন্য ইঙ্গিত দেয় তাকে। দাঁতে দাঁত চেপে তিক্ত স্বরে বলে ওঠে, শিট। কাঁপে মায়েরা। ভীত মুখে চেয়ে রয় ইহামের পানে। লোকটা হঠাৎ রাগ করছে কেন বুঝতে পারে না সে। ভীত মুখে ঢোক গেলে তার দিকে মানুষটা গরম চোখে তাকালে শরীর শিউরে ওঠে শঙ্কায়। এই লোকটাকে আজকাল ভয় হয়। মনে হয় যতই লোকটার কাছাকাছি যাওয়া হচ্ছে ততই যেন নতুন করে চিনতে পারছে সে। কেমন অদ্ভুত মানুষটার রিয়াকশন, অভিভঙ্গিমা, কিছুই আগে থেকে ঠাউর করা যায় না যেন। হুট করে দেখা যাবে ভালো তো অমনি কঠোর হতেও সেকেন্ড সময় নেয় না। আজকাল লোকটাকে দেখলে খানিক ভয়ও হয় তার। মানুষটার চাহনি দেখে ভীত স্বরে বলে, মায়েরা কি হয়েছে? ইচ্ছে করে পিল মিস করেছো? উত্তর দাও, ড্যাম ইট। ভয়ঙ্কর ধমকে কেঁপে ওঠে মায়েরা। মাথা নিচু করে হাত কচলায়। সময় নিয়ে এপাশ ওপাশ মাথা দুলিয়ে জানায় না বলে। আবারও লোকটার ভারী গলা শোনা যায়, আমার চোখের দিকে তাকিয়ে বলো। ভয়ে ভয়ে মায়েরা মাথা তোলে। ঢোক গেলে অল্প। মানুষটা শান্তভাবে তাকিয়ে আছে, তবুও যেন মনে হচ্ছে উত্তপ্তের আভাস। শান্ত অথচ তিক্ত গম্ভীর সুরে শুধালো,
তুমি এখনই বেবি কনসিভ করতে চাও? ইহামের এমন ধারালো শীতল স্বর স্থবির করে দেয় মায়রাকে। অদৃশ্য এক জড়তা জড়িয়ে নিয়েছে তার কণ্ঠস্বর। মেয়েটা বেশ বিচলিত হচ্ছে। চুপ করে থাকতে বলিনি মায়রা, উত্তর দিতে বলেছি। আনসার মি। বমি করলেই কি বেবি হয়ে যায়? আমার শরীর খারাপ লাগছে তাই হয়তো, আর চাইলেই বা কি? আপনি এমন করছেন কেন? আমি চাইছি না। ফ্লোরে হাঁটু মুড়ে এখনো বসে আছে ইহাম। তার এমন স্বাভাবিক মুখভঙ্গি আর নির্দ্বিধায় বলা কথা আতঙ্কে সংকুচিত করে মায়রাকে। ভয় সংশয়ে কপাল কুঁচকে আসে তার। মাথা ঝুঁকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে এক নাগাড়ে। মনের কোণে অন্য কিছুর আভাস জাগে। লোকটা বেবি নিতে চায় না। তাদের জীবনে ছোট্ট নরম তুলতুলে একটা প্রাণ আসুক। ওই পাষাণ মানুষটা চায় না। বেবিকে অপছন্দ করার কি কারণ থাকতে পারে? ভয়ে গলা আরো শুকিয়ে আসে মায়রার। নিস্তেজ চোখের দৃষ্টি পড়ে না মেয়েটার। আমি এখন চাইছি না বেবি নিতে। এই মুহূর্তে মায়রার মিশ্র অনুভূতি হচ্ছে। ভয়, সংশয়, রাগ সব মিলিয়ে তার তালগোল পাকিয়ে যাচ্ছে। তবুও কোনো রকম করে সে জানতে চাইল, হলেই বা কি, আপনার প্রবলেমটা কোথায়? যদিও মেয়েটার সজ্ঞানে এখনো পিলমিস করেনি। আচমকা ইহাম দুই হাত বাড়িয়ে তালুতে নিয়ে আসে মায়রার গাল দুটি। রয়ে সয়ে ভারিক্কি গলায় জবাব দিল, আমি চাই না তুমি এই বয়সে কনসিভ করো। তোমায় নিয়ে কোনো রিস্ক নেওয়ার প্রশ্ন ওঠে না মায়রা। মায়রা কি বলবে, কি অনুভব করছে সে বুঝতে পারছে না। বিমূঢ় রূপে তাকিয়ে থাকে অনুভূতিহীন। এ কেমন ধরনের ইচ্ছা আপনার? আমার থেকেও ছোট মেয়েরা কি মা হয় না? আমার ওসব দেখার কোনো দরকার নেই। আমার প্রায়োরিটি অন্য সব মেয়েরা না, তুমি। সো তোমার ভালোটা আমায় দেখতেই হবে। আপনার এই ইচ্ছাটা আমার কাছে ভিত্তিহীন লাগছে। মুখ ফিরিয়ে নেয় মায়রা। একটা মেয়ের জীবনের সবচেয়ে রিস্কি সময় হয় প্রেগনেন্সির টাইমটা। সেটা যদি হয় অপরিপক্ক অবস্থায়, তো কি হওয়ার সম্ভাবনা থাকে ধারণা আছে তোমার? আই কান্ট এক্সপ্লেন ইট। আর এত তাড়াতাড়ি বাবা হতে হবে না, কারণ আমার বাবা হওয়ার চেয়ে আমার কাছে তুমি বেশি ইম্পর্টেন্ট। সরি টু সে, এই বিষয়ে রিস্ক আমি নিতে পারবো না। মায়রা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে লোকটার পানে। কিছুদিন আগেও এই লোকটা তাকে সহ্যই করতো না। এখন পর্যন্ত কথায় কথায় বেয়াদব মাথামোটা বলে, সামান্য কারণে রেগে বসে। সেই লোকটার মুখে এমন কথা ও চোখের গভীরে তাকে নিয়ে সূক্ষ্ম ভয় মায়রাকে কেমন স্তম্ভিত করে দিয়েছে। অথচ বাচ্চা হচ্ছে না বলে কত শত লোক দ্বিতীয় বিয়েও করছে। মায়রার কথা শুনে প্রচণ্ড বিরক্ত হতে দেখা যায় ইহামকে। উঠে দাঁড়িয়ে তিক্ত সুরে বলে, অগ্রিম কথায় একটুও পছন্দ নয় মায়রা। না হলে না হবে বাচ্চা। আজকাল বাচ্চা না হলেও অনেকে ওয়ে আছে, তার ব্যবস্থা করা যাবে। তবুও এই মুহূর্তে বেবি নয়। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু আমার একটা বেবি চাই। চাই মানে চাই। ইহাম বুঝলো মায়রার তেড়ামিটা। সব দিক বিবেচনা করে একটু শান্ত হয়ে মেয়েটাকে বুঝ দিল, আচ্ছা আগে তোমার এক্সাম শেষ হোক, এরপর আমরা এটা নিয়ে প্ল্যানিং করব, কেমন? সত্যি তো? কিন্তু এখন ডক্টরের কাছে যেতে হবে। তোমায় নিয়ে কোনো রিস্ক নয়। ইহাম দরজার কাছে যেতে মায়রা বলে উঠল, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। কি খাবে? গরম ভাত আর কালা ভুনা। এই সময়ে এসব চলছে না? শুনে যান আমার কথা, ওগুলি না আনলে কিন্তু আমি খাবো না। ইহাম তার কথা শুনলো কিনা বোঝা যায়নি। তার আগে গটগট পায়ে কেবিন থেকে বেরিয়েছে। অস্থির অস্থির করে শিপুর ভেতর এক দণ্ড শান্তি লাগে না তার। ফ্যালফ্যাল করে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে দূরে তুহিন ভাইয়ের দিকে। মানুষটা অসুস্থ হবার পর থেকে একেবারে তাকে এড়িয়ে যাচ্ছে, যেটা তাকে বেশি কষ্ট দিচ্ছে। দমটা বন্ধ করে
দিচ্ছে এই তিক্ত বিষয়টা, যেন আরও ছুটে যেতে ইচ্ছে করছে মানুষটার কাছে, যদিও সে জানে এটা তার উচিত নয়। তুহিন ভাই, আপনার সাথে একটু কথা ছিল। তুহিন গ্রুপে বন্ধুদের সাথে চ্যাট করছিল। 5 দিন পরে তার ফ্লাইট, সে সব নিয়েই টুকটাক কথা হচ্ছে। শিফুর কাতর গলা শুনে স্কিনের আঙুল থেমে যায়, তবে ছেলেটা মুখ তুলে তাকায় না, কাটকাট কণ্ঠে জবাব দেয়, আমার কোনো কথা নেই শিফু টিফু, যাও এখান থেকে। তুহিন ভাই এর মুখে এই শিফু টিফু ডাকটাই যেন তাকে আরও বেশি করে ঘায়েল করে। ভেতরটা দলা পাকিয়ে আসে কান্নায়, নিজেকে চেয়েও পারছে না মানুষটার থেকে দূরে রাখতে। একটু কথা ছিল, প্লিজ শুনুন না। তুহিন মুখ তুলে তাকায়। বলছি তো আমার কথা নেই, শুনতে পাচ্ছ না? এমন কেন করছেন আমার সাথে তুহিন ভাই? চুপ, বলেছি না আমায় ভাই ভাই করবে না, যাও এখান থেকে। তুহিনের ধমকে চোখ টলমল করে ওঠে শিপুর। আপনি সব ভুলে গিয়েছেন তাই না তুহিন ভাই? আমাদের সেই দিনগুলি সব ভুলে গেলেন? তুহিন বিরক্ত হচ্ছে। বলতে গেলে নিজেকে যে দৃঢ় প্রত্যয়ে শক্ত করেছিল তা ভেঙে পড়ছে দেখে চুপচাপ উঠে দাঁড়ায়। চলে যেতে চাইলেই শিফু এবার আচমকা অবিশ্বাস্য একটা কাজ করে বসে, যা তুহিনকে ভেতর থেকে করে একবারে উন্মাদ। তুহিনের হাত ধরে মেয়েটা নির্লিপ্ত তাকিয়ে আছে। হাত ছাড়ো শিফু, আমার একটু কথা আছে তুহিন ভাই। তোমার যা বলার নিজের ভাইয়ের সামনে বলো, আমার সঙ্গে নয়। হাত ছাড়ো। শিফু ছাড়ে না হাত, টলমল চোখে তাকিয়ে থাকে বোকার মতো। তুহিন এবার না পারতে শক্তি দিয়ে হাত ছাড়িয়ে নেয়। এতে মেয়েটা অবশ্য দুপা পিছিয়ে যায়। এক বুক নীরব যাতনা নিয়ে তুহিন কোনো রকম চলে যায় ঝাপসা চোখে। টপ টপ করে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে শিফু মেয়েটার। এবার মনে হচ্ছে নিজের আত্মসম্মান খুইয়ে নিচ্ছে সে। কালকেই না মনে মনে দৃঢ়ভাবে ঠিক করে নিয়েছিল তুহিন ভাইয়ের জন্য সে শুধু অপেক্ষা ছাড়া আর কিছু করতে পারবে না। তবে বেহায়া মনটা এত মানতে চাইছে না কেন? নাকি আগে তুহিন ভাই যখন তার কাছে ঘেঁষত, কথা বলতে চাইতো, তখন নিজেকে শক্ত করে রাখা সহজ ছিল? এখন যখন মানুষটা তাকে এড়িয়ে যাচ্ছে, পাত্তা দিচ্ছে না, তাই দেখে বারবার বেহায়ার মতো পিছলে যাচ্ছে, সে একটু বেশিই করে ফেলছে না এবার? সে তো এমন নয়, ভাইয়ের মতো শক্ত মনের মেয়ে সে, যার প্রমাণ আগেও সে সবাইকে দিয়েছে। তবে এখন কেন পারছে না নিজেকে আরও শক্ত করতে? দাঁত খিচে নিল শিপু। মনে পড়ল ভাইয়ের বলা কথাটা, নিজেকে কখনো নরম করে নেয়, সব সময় শক্ত দৃঢ় থাকতে হয়। মনে রাখবি শিফু, তুই যত নিজেকে নরম দেখাবি মানুষ তোকে আরও তত বেশি ভাঙতে চাইবে। এই নশ্বর দুনিয়ায় নরম জিনিস ভাঙা খুব সহজ। সূর্যটা যখন পশ্চিম আকাশের দিকে ঝুঁকে পড়েছে, রোদের তেজ যখন মিয়ে আসছে, এমন সময় ইহাম বাড়ি এসেছে। প্রয়োজনীয় কিছু কাজ আছে। বাড়ি ফিরেই দেখতে পায় শিরিন বেগম টিভি ছেড়ে উদাস ভঙ্গিতে বসে আছেন। তা দেখে ইহাম ভুরু কুঁকচায়, গলা কেশে বলে, এভাবে বসে আছো কেন মা? চমকে তাকান শিরিন বেগম। ভার কণ্ঠে কপালের রেখা টেনে জিজ্ঞেস করেন, তুই এখন এলি মাত্রই? হসপিটাল থেকে চলে এলি যে? মায়ের কণ্ঠে কিঞ্চিত বিদ্রূপের আভাস পায় ইহাম, তবে বেশি পাত্তা দেয় না। একটু দরকার ছিল, আবার সন্ধ্যার পর যাব। আশপাশ তাকিয়ে জিজ্ঞেস করে, শিফু কোথায়? ও না দুপুরে হসপিটাল থেকে চলে এসেছিল তোমার সাথে? নিজের ঘরে আছে হয়তো, দরজা আটকে। থমথমে নীরস মুখে বলেন শিরিন বেগম, আমার মনে হয় ওর আর হাসপাতালে যাওয়া ঠিক হবে না। মায়ের মুখ দেখে ইহাম কিছু আঁচ করে, শার্টের 2 বোতাম খুলে জবাব দেয়, ঠিক আছে, দিও না আর যেতে। আমি কাল ভোরে চলে যাব মা। বাবা তো হসপিটাল যাবে, মাঝে মাঝে তুমিও যেও না হয় মায়রাকে দেখতে।
যেতে তো হবেই, তা না হলে ছেলে আবার বউ এর হয়ে কথা শোনাতে কাজ ফেলে চলে আসবে না। শিরিন বেগমের মুখটা গম্ভীর, শুভ্র মুখে নাকের পাটা ফুলে আছে। সে বুঝলো মা রেগে আছেন। ধীর পায়ে তাই এগিয়ে গেলেন মায়ের কাছে। পাশের সোফাটায় ওনার মুখোমুখি হয়ে বসে প্রশ্ন করে, তুমি কি এখনো আমার উপর রেগে মা? রাগবো কেন? রাগার তো কিছু নেই, ছেলে বড় হয়েছে। বউকে একটু বকেছি বলে মাকে দুইটা কড়া কথাও শুনিয়ে দিয়েছে। ছেলে যা বলেছে তা তো ঠিকই, এখানে রাগের তো কিছু নেই। কিঞ্চিত হাসল ইহাম, মায়ের হাত ধরে নরম সুরে বলল, আচ্ছা তুমি আমার উপর আর রেগে থেকো না, মায়েরাও তো ছোট, তোমার শিফুর মতনই তো। তুমি না হয় ওকে মেয়ের মতো, খুব বেশি না, একটুখানি বকে দিও, আবার সঙ্গে সঙ্গে কাছেও টেনে নিও, আমি কিছু বলবো না, হয়েছে? শিরিন বেগম জবাব দিলেন না, তবে ওনার চোখ মুখ হালকা দেখা গেল। শার্টের বোতাম খুলতে খুলতে ইহাম উঠে দাঁড়ায়, নিজের ঘরের দিকে যেতে যেতে বলে, এক কাপ কফি হবে মা? শিরিন বেগম এক উত্তরে দিচ্ছি বলে টিভি অফ করে উঠলেন, যদিও তিনি মনে মনে আহামরি রাগ পুষে রাখেননি। ইহাম যা বলেছিল হয়তো সব ঠিক, তবুও তিনি কোথাও সংকোচ বোধ করতেন। তিনি ছেলে বউ এর কারণে মাকে চলে এসেছে বোঝাতে। বিষয়টা কেমন লেগেছিল ওনার মনে, যদিও মেয়েটার প্রতি ওনার কোনো বিরূপ মনোভাবই নেই। সময়ের সাথে গা ভাসাবেন বলে তিনি স্থির হলেন। ছোট বেডটায় গুটিসুটি হয়ে শুয়ে আছে দুটি দেহ, একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে। ক্যাবিনে জ্বলছে মৃদু আলো। ইহামের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে মায়েরা। পড়ে যেন না যায় তাই এক হাত দিয়ে যত্ন করে আগলে রেখেছে ইহাম। সেই হাত উঠিয়েই মায়রার মাথায় আলতো করে বুলিয়ে দিচ্ছে। মায়রা, তুমি কি মার উপর রেগে আছো? মায়েরা একটু চুপ করে। সত্যি এটাই মেয়েটা কখনো আশা করেনি শিরিন বেগম এভাবে বকবেন, তাই নিজের ভেতর একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু রাগ করেনি কখনো। একটু থেমে জবাব দেয়, উনি আমার গুরুজন, একটু বকেছে বলে রেগে থাকবো কেন? আমি কিছু মনে করিনি। ইহাম যেন মায়রার কথায় খুশি হয়, মেয়েটার মাথায় আলতো করে নিঃশব্দে চুমু খায়। এই বুঝি ইহামের মৃদু পোড়া গাঢ় ঠোঁট দুটি ভুল করে ছুঁয়েছে। মা কিন্তু মোটেও রাগী নন, উনি অনেক নরম মনের মানুষ, তোমাকেও খুব ভালোবাসেন। সেদিন আদরের ছেলের কারণে হয়তো একটু রেগে দুটো কথা শুনিয়েছেন, তাই বলে তুমি কিন্তু মোটেও মায়ের উপর ক্ষোভ পুষে রাখবে না। আমার সব কিছু মানেই কিন্তু তোমার, আমার মা মানে তোমার মা, তাই নিজের মা বকলে যেমন রাগ পুষতে নেই, তাই কখনো আমার মা তোমার কিছু বললেও তর্ক করবে না, রাগ করে থাকবে না। যদি উনি কখনো ভুলও হন তবে সঠিক জবাব দিতে কখনো বেয়াদবি টানবে না। আর মা তোমায় বকবে না, ওনার কথা শুনলে তোমায় মাথায় তুলে নাচবে। শুধু মাথায় রেখো, তোমার দ্বারা মা যেন কষ্ট না পান কখনো, কারণ তুমি কিংবা আমার মা দুজনই আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি কি এমনই যে মার সাথে বেয়াদবি করব আপনার মনে হয়? হয়তো একটু কষ্ট পেয়েছি, খারাপ লেগেছে, এই যা। সংসার জীবনটা বড্ড কঠিন, এখানে সবটা নিজের ভাবলে সহজ লাগে, কঠিন মনে হলেই সব কিছু আরও জটিল হয়ে ওঠে। বোঝাতে পেরেছি? আর আমার পিচ্চি মিসেস চৌধুরী শুধুমাত্র আমার ক্ষেত্রে বেয়াদব আর ঘাটতারা, সেটা আমি বেশ জানি। নাক টেনে ধরল মায়রার। মায়রাও মানুষটার বুকে মুখ লুকিয়ে ভেংচি কাটে। রাত বাড়ছে বাড়ছে, নিস্তব্ধতা। আবছা আলোয় দুটি কথোপকথন নিরিবিলি, তাদের হৃদ স্পন্দন শুনতে ব্যস্ত। ওই মনোরম নীরবতাকে পিষে ইহাম বলল, এভাবে রাত পার করতে পারবে? কষ্ট হবে, সরো, আমি সোফায় যাচ্ছি, হাতে ব্যথা। কিচ্ছু হবে না, এভাবেই থাকুন না ক্যাপ্টেন সাহেব,
জবাব দিল না ইহাম। মায়রা একটু সময় নিয়ে অধীর আগ্রহের সাথে প্রশ্ন করে, আপনি আমায় ভালোবাসেন ক্যাপ্টেন সাহেব? না। ইহামের অকপটে বলা কথায় মায়রা মাথা উঁচু করে তাকায় লোকটার পানে। আবছা আলোয় দেখা যায় স্বাভাবিক গোস্ত্রী। নাক ফুলিয়ে বিরক্তির সাথে আবারও জিজ্ঞেস করে, আপনি আমায় ভালোবাসেন না? না। তাহলে যে আমার খেয়াল রাখেন, কিছু হতে না হতেই রাগ দেখান, দোষ করলে বকেন, ওগুলি কি? কি হলো, বলছেন না যে আপনার কথার আর কাজের সাথে তো কোনো মিল নেই? না থাকলে নাই। না থাকলে নেই মানে কি বলতে চান আপনি? তুমি যা মনে করো তাই। ধুর, বিরক্ত হলো মায়রা। লোকটাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে চায় না। রাগ দেখিয়ে উঠতে নিলে ইহাম দুই হাত দিয়ে তাকে টেনে আবার বুকে নিয়ে এলো। হুস, নড়ো না, চুপটি করে শুয়ে থাকো, তোমার নিঃশ্বাসগুলি একটু গায়ে মাখতে দাও। কথা থেমে যায় মায়রার। বোঝে এই লোক মুখে কিছু বলার মানুষ নয়। বুকের ভেতরটা আচমকা ধুকপুক করে ওঠে, তার ভেতরটা উতলা হয় মানুষটার ফিস ফিসানো কথায়। নিঃশ্বাসটাও আকস্মিক বেড়ে যায়। কানের কাছে শরীর শিউরে ওঠা হিস হিস শব্দ আসে। আমার মিসেস পিচ্চি চৌধুরী, আপনার হঠাৎ এই ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার মানে কি? আবার আমায় কোনো দুষ্টু ইঙ্গিত দিচ্ছেন না তো? মুহূর্তে ইহামের বুকের কাছটার টি শার্ট খামচে ধরল। মায়রার ভেতরটা সত্যি বড় অস্থির, বিচলিত, উদ্বিগ্নের সাথে নিঃশ্বাস হয়ে উঠেছে ভারী। মনের গভীরে যেন ঢেউ উঠেছে উচ্ছৃঙ্খল ভাবে। হৃদয়টা ধিকি ধিকি করছে, অনুভূতিতে টালমাটাল লাগছে চারপাশ। মায়রার অবস্থা দেখে খেই হারায় ইহাম। দাঁত পিষে নিজের ধৈর্য সামলে রাখে। মায়রার খুব ঘনিষ্ঠ থেকে ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলে, প্লিজ মায়রা, আর না, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। ভেতরের সব কিছু খান খান হয়ে ভেঙে যাচ্ছে। প্লিজ এরকম করো না আর। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এনিমোর। নিজেকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে জান। মায়রার নিঃশ্বাস আরো ভারী হয়ে আসে। হাঁপানো রুগীর মতো করে মেয়েটা। তা দেখে নিজের সব ধৈর্যের শিকল ভাঙে। মায়রার এলোমেলো চুলের ভেতর শক্ত করে হাত গলিয়ে দিয়ে উষ্ণ ঠোঁটে ঠোঁট বুলায়। আস্তে ধীরে ইহামের স্পর্শ গাঢ় হতে থাকে। চুম্বনের তীব্রতা এত যেন মেয়েটার নরম কমলা আভাযুক্ত ঠোঁটের সবটুকু মাধুর্য চুষে নিবে অদম্য তৃষ্ণায়। ইহামের হাত নিষিদ্ধ জায়গায় হন্যে হয়ে ঘুরছে। নিজের ছোঁয়ার প্রগাঢ়তার টুক উপলব্ধি করে হুট করে চোখ মেলে চায়। মেয়েটা নিজেও যেন অনুভূতির তাড়নায় তাকে নীরবে সায় দিয়ে যাচ্ছে। তবে সে কিছু একটা ভেবে হুট করে বেড থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণে নিজের টি শার্টটাও খোলা হয়ে গিয়েছিল বেচারার, কিন্তু করুণ নাজেহাল অবস্থায় সেটা গায়ে জড়িয়ে নিল। কোনো রকম ভেতরের অশান্ত ঝড় সামলে বলল, তোমার এই মুহূর্তে এসব অসম্ভব। সে যতই ভেতরে তুফান বোক, একটু দম নেয় ইহাম। এসিতেও ঘেমে একাকার। ছেলেটা লম্বা করে শ্বাস টানছে। 5 মিনিট সময় দাও, ফিরে আসছি। মায়রা রক্তলাল চক্ষুতে তাকিয়ে। রাগে তার অনুভূতিতে এক বালতি বরফ পানি পড়ে তা জমে গেল। নিজেই কাছে এলো ভালোবাসার লোভ দেখিয়ে, আবার নিজেই প্রত্যাখ্যান করে দিয়ে ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। আবার তার অসুস্থতার অজুহাত দেখানো হচ্ছে। ঢং যেন সতী সাবিত্রী একটা। সে কি মানা করেছে নাকি? তার উষ্ণ অনুভূতিতে ঠান্ডা পানি ঢালার মানে কি? লজ্জায় সংকোচে মেয়েটা তবুও কিছু বলল না। কেমন কেমন করে শুধু তাকিয়ে রইল ইহামের মুখের দিকে। মেয়েটার দিকে তাকিয়ে ইহামের ভুরু কুঁচকে আসে, যেন ওই চোখের ভাষা বলে দেয়, আমি তো আপনায় না করছি না, তবে এত দূরে ঠেলা কেন? মায়রার নীরব চোখের ভাষা বুঝে ইহাম নিজ উদ্যোগে জানালো, যদি মানুষ জানতে পারে যে অসুস্থ বউয়ের সুযোগ নিয়ে জামাই হসপিটাল বেড়েই কাজ সেরেছে, তখন ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীকে সবাই সিক্কার দিবে।
বলবে এ কেমন পুরুষ যে বউয়ের অসুস্থতাতেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। না বাবা, আমি এমন আস্তাগফিরুল্লাহ মার্কা কাজে নেই। সকাল 11:45 বাজে। আজ বাড়িতে মেয়ের শ্বশুর আর ননদ আসবে দেখতে। সেই হিসেবে বাড়িতে রান্নার তোড়জোড় চালিয়ে দিয়েছেন ফাতেমা বেগম। কোমরে আঁচল গুজে এক হাতেই বাহারি রান্নায় ঘেমে ঘেটে একাকার। 1 মাসে মায়েরা এখন বেশ খানিক সুস্থ। সামনের সপ্তাহ পরীক্ষা শুরু। হাতে হাতে 2-1টা কাজ করে দিতে চাইলেও ফাতেমা বেগম একদমই দেন না। মুখের সামনে মেয়ের খাবার ধরে রাখেন। মেয়েদের যত সুখ বুঝি বাবার বাড়িতে। প্রতিটা মেয়ে যেন বাবার বাড়ির এক একটা রাজকন্যা। এই যে সুস্থ, তবুও মা কোনো কাজ করতে দেন না, বরং মুখের সামনে খাবার নিয়ে ঘ্যান ঘ্যান করেন একটু পর পর। অথচ শ্বশুরবাড়িতে আদৌ কখন এমন সম্ভব? কি জানি মেয়ে কিভাবে সামলাবে শ্বশুরবাড়ি। এসব ভেবেই ফাতেমা বেগম মাঝে মাঝে নীরবে অশ্রু বিসর্জন দেন। মায়েরা এখন সুস্থ। ভালো চিকিৎসা আর অ্যান্টিবায়োটিকের প্রভাবে মায়েরার হাত এখন শুকিয়ে গিয়েছে একদম। খুব বেশি মস্তিষ্কে চাপ না দিলে মাথা ব্যথাটাও করছে না। রোজ সময় করে ইহামের সাথে তার ভিডিও কলে কথা হয়। মানুষটার সাথে তার সরাসরি দেখা হয় না আজ 1 মাস 1 সপ্তাহ। মানুষটার উষ্ণ নিঃশ্বাস, শক্ত ধৈর্য, বুকটায় মাথা রাখা হয় না, লাগে যেন অনেক বছর। রোজ নিয়ম করে কথা হয়, কিন্তু এমন দিন নেই যে বেয়াদব ডাকটা বলে না ওই পাষাণ লোকটা। কাল নিজেই তাকে জানিয়েছে আজ ইসহাক চৌধুরী আর শিফু আসবে তাদের বাসায় তাকে দেখতে। শিরিন বেগমেরও তো আসার কথা ছিল, তবে তিনি আসবেন না। মধ্যাহ্নের সময় চলছে। শিরিন বেগম মলিন মুখে বসে আছেন ড্রয়িং রুমে। চোখ মুখের অবস্থা ভালো নয়। ফোনটা বেজে উঠলে তিক্ত মুখে এগিয়ে গিয়ে ফোন নেন। সোফায় বসতে বসতে ফোন ধরতেই ওপাশ থেকে ইহামের সালাম আসে। তিনি জবাব নেন। শিপু বাবা গিয়েছে মা? 11টার পর বের হয়েছে। তুমিও না বলেছিলে যাবে, গেলে না? ও তা তুই কৈফিয়ত নিতে কল দিয়েছিস নাকি যে তোর শ্বশুর বাড়ি কেন গেলাম না? মাকে খুব খারাপ ভাবছিস তাই না? মনে করছিস মা রেগে তোর শ্বশুর বাড়ি যায়নি তো তোর বউকে দেখতে, তাই তো? বিষণ্ণ গম্ভীর মুখে বললেন তিনি। না মা, তুমি মোটেও এমন কিছু না মা, আমি মোটেও এমন কিছু ভাবছি না। এসব ভাবতে যাবই বা কেন, যেখানে তুমি নিজ মুখে আমায় বললে মায়েরাকে একটাবার গিয়ে দেখে আসার কথা। সেখানে এসব ভাবার কোনো মানে আছে কি? জবাব দাও। ছেলের কথাতে শিরিন বেগম একটু সন্তুষ্ট হন। খানিক মেঘ সরতেই বলে ওঠেন, আমিও যেতাম, কিন্তু মাথা ব্যথা এত বেড়েছে যে তাকাতেও কসরত করতে হচ্ছে। চোখ ফুলে গিয়েছে। নয়তো আমি নিজেও যেতাম ওদের সাথে। মেদিনীতে গোধূলি নেমেছে। মায়েরা আর শিফু খাওয়া দাওয়া শেষে বিছানায় বসে আড্ডা দিচ্ছে। মেয়েটা উস্কো খুস্কো করে জিজ্ঞেস করেই ফেলল, ভাবি তোমার ভাই এর সাথে কথা হয়? মায়েরা গম্ভীরভাবে তাকালো শিফুর দিকে। মেয়েটা অস্বস্তিতে কেমন হাঁসফাঁস করছে। তুহিন ভাই বিদেশ গিয়েছে আজ 1 মাস হয়। শিফুকে দেখলে তার যেমন মায়া লাগে, তেমনি লোকটার উপর রাগও হয়। এই বিষয়ে তিনি কি একটু বেশিই জেদ করেননি? সে ধীর গলায় নিজেই প্রশ্ন করে, কেন, তোমার সাথে কি ভাইয়ার কথা হয় না? শিফু মলিন মুখে মাথা নোয়া এপাশ ওপাশ করে জানায় না ইঙ্গিত দিয়ে। যদিও 1 মাসের মাঝে পরশু রাতে একবার তুহিন নিজেই কল দিয়েছিল, কিন্তু 1 মিনিটের বেশি তাদের কথা হয়নি। ওপাশ থেকে তুহিন ভাইকে কেউ ডাকছিল বলে কল কেটে গিয়েছে। মায়েরার ফোন বাজতেই এগিয়ে গিয়ে পড়ার টেবিল থেকে ফোনটা তুলে নেয়। রিসিভ করে সালাম জানালেও ওপাশ থেকে সালামের উত্তর না দিয়ে ইহাম কেমন হুঙ্কার দিয়ে বলে ওঠে, কাল প্রাইভেট যাওয়ার সময় কি হয়েছিল? আচমকা এমন প্রশ্নে থমকায় মেয়েটা। ভয়ে কপাল
কুচকায় মৃদু ঢোক গিলে থেমে থেমে জানায়, কি হবে, প্রাইভেট শেষ করে বাসায় এসেছি। মুহূর্তে ওপাশ থেকে ভয়ঙ্কর চিৎকার রে কান তবদা হয়ে ওঠে মায়রা। শো শো শব্দ হতে থাকে যেন কানের ভেতর। বেয়া দোপের বাচ্চা, একদম মিথ্যা কথা বলবি না আমায়, সত্যি সত্যি বল, কাল বাড়ি ফেরার সাথে কিছুই হয়নি তোর সাথে? যদিও একটাও মিথ্যা কথা বলিস জবান কেটে দিব কিন্তু মায়রা। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং যারা যারা আমাদের গল্পটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।